Good evening, everybody. Today I want to say something about what is called friendship and our dirty politics in this country. What is called friendship? বন্ধুত্ব কাকে বলে? Oscar Wilde said that friendship is much more tragic than love because it lasts longer. বন্ধুত্ব কাকে বলে? অস্কার ওয়াইল্ড বলেছেন যে বন্ধুত্ব ভালোবাসার চেয়ে অনেক বেশি ভারী, অনেক বেশি স্পর্শকাতর। কিন্তু আমরা কি ক্লাসমেটকে বন্ধু বলি? My mother was my best friend. Everything sharing, caring with my mother. বন্ধুত্বর জিনিসটা অনেক ব্যাপক, আর মিনিংটা অনেক ব্যাপক। বন্ধু রাষ্ট্র যেমন, বন্ধুত্ব তেমন গুরুত্বপূর্ণ এবং ব্যাপক অর্থ বহন করে। এজন্য আজকে এই কথাগুলো বললাম। এখন আমরা চলে যাই আমাদের দেশের রাজনীতি, স্লোগান এবং রাজনীতির অবস্থা। When I was a student of Dhaka College, BSS Honours Political Science, আওয়ামী লীগের, ছাত্রলীগের ওরা মিছিল করত যে বিএনপির ওদেরকে গরু কাটা পামেলা আর করিস না ঝামেলা, পাকিস্তানি খালেদা পাকিস্তানে চলে যা, খালেদা জিয়াকে মিনিং করবে। আবার বিএনপির ছাত্র দলের পোলাপাইন মিছিল করত নৌকাওয়ালা বুবুজান নৌকা নিয়ে ভারত যান, চশমাওয়ালা বুবুজান নৌকা নিয়ে ভারত যান। আরো একটা স্লোগান ছিল নৌকার ভিতর হাঁটু পানি, শেখ হাসিনার মুসলমান, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। তারপর বললাম এবং জামাত শিবির তারা কি করত যে 303-এর ঘর 203-এর ঘর আল্লাহ রক্ষা কর। এই হলো আমাদের দেশের পলিটিশিয়ানদের পলিটিক্যাল স্লোগান। For that reason, I said that politics is that branch of human bad knowledge actually in this country. ওই কারণে আমি বলেছিলাম যে মানুষের খারাপ জ্ঞানের উৎস হচ্ছে রাজনীতি। এই দেশের মধ্যে বাস্তবিক পক্ষে দেশ, ওদের কাছ থেকে কি শিখার আছে? ওরা নিজেরা কতটুকু জানে? এই স্লোগানগুলো সারা বিশ্বে চলে যায়, সারা দেশের আপামর জনগণের উপর সাইড এফেক্ট পড়ে নেগেটিভলি। এগুলো থেকে শিখে আমি যেমন এই স্লোগান শুনে শিখে ফেলছি। I am not interested in politics as a political scientist, but I am not interested in politics. এগুলো বলার কারণ হচ্ছে দেশে এখন ক্রান্তিকাল চলিতেছে। আপনারা কাকে ক্ষমতায় বসাইছে? যে তার মার আমলেই স্ক্যান্ডালে ভরা, দুর্নীতিতে ভরা, সে পালায় ছিল 17 বছর শেখ হাসিনার সাথে গোপনে চুক্তি করে, তাকে আবার বসাইছে। যেই কদু সেই লাউ। অথচ আমি সামরিক শাসন জারি করছি, এক না একদম তো জারি করছি। ওর চেয়ে যোগ্যতা আমার কোনো অংশে কম? ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো অংশে কম? আমি কয়টা সাবজেক্টে পড়াশোনা করছি, আর ও কি পড়াশোনা করছে জাতির উদ্দেশ্যে বলতে বলে? একটা বলিষ্ঠ নেতৃত্বের কারণে একটা দেশ কি উন্নত বিশ্বের দ্বার প্রান্তে চলে যায়। অযোগ্য দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে একটা দেশ নিচে নেমে যায়। অ্যাজ ফর এক্সাম্পল, ভারতের নরেন্দ্র মোদী জাস্ট এ টি সেলার,
যে পাকিস্তান আর ভারত যুদ্ধের সময় কোনো দেশের সমর্থন আদায় করতে পারে না। তার কূটনীতিক ব্যর্থতা, তার পররাষ্ট্রনীতিক ব্যর্থতা, এটা প্রস্ফুটিত হয়েছে। এত শক্তিশালী কান্ট্রি ভারত পারে নাই। গ্লোবাল ফায়ার পাওয়ারে তারা চতুর্থতম, পাকিস্তান ছিল নবম। তারপরও ওই যুদ্ধে তাদের ধরাশায়ী হইতে হয়েছে, কারণ তাদের ইন্টারন্যাশনাল সাপোর্ট ছিল না। একটা দেশ রাষ্ট্র গঠনের পিছনে যেমন ইন্টারন্যাশনাল সাপোর্ট প্রয়োজন, একটা দেশের সরকার গঠনের পিছনে ইন্টারন্যাশনাল সাপোর্ট থাকতে হবে। যেমন আমার আছে, সারা বিশ্ব থেকে আমার ইন্টারন্যাশনাল, যে কেন সামরিক শাসন জারি করছে, একনায়কতন্ত্র জারি করছে। Majority people in this country, because majority people in this country illiterate, corrupted, terrorist, briber, robber, thief. Our first priority, I said that our first priority, corruption free and terrorism free in this country. But why? Because majority people in this country corrupted, illiterate. এই হলো আমাদের রাজনৈতিক পরিস্থিতি। অর্থনীতি ধ্বংস হয়েছে, শিক্ষা খাত ধ্বংস হয়েছে, স্বাস্থ্য খাত ধ্বংস হয়েছে, ওয়াটার পলিউশন হয়েছে, মৎস্য সম্পদ ধ্বংস হয়েছে ওয়াটার পলিউশনের কারণে। কোনটা বাদ রয়েছে, কোন সেক্টরটা এখন ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে? অযোগ্য আর দুর্নীতিবাজগুলোকে ভরা প্রশাসনের ভিতরে, পলিটিক্যাল ইনভলভমেন্ট, পলিটিক্যাল নিয়োগ। যাকে আজকে আপনারা বসাইছেন, তাকে কে রাজনীতিতে নিয়ে আসছে জানেন? নরসিংদীর মান্নান ভূঁইয়া, যার সাথে আমার ছোট খালো রাজনীতি করত, শাহাদাত মাস্টার। তার দুই ছেলে, একটা পুলিশে ঢুকাইছে আর একটা শিক্ষা বিভাগ অ্যাক্টিভ, আমার বাসায় রেখে। এই নরসিংদীর মান্নান ভূঁইয়া তাকে রাজনীতিতে আনছে তার বেনিফিট আদায় করার জন্য। পরবর্তীতে এই মান্নান ভূঁইয়া সংস্কারপন্থী চলে গেছে, এই নরসিংদীর, যার সাথে আমার ছোট খালো রাজনীতি করে বেনিফিট নিচ্ছে, দুই ছেলেরে প্রশাসনে ঢুকাইছে। তো আর্মস ক্যাডার, বিসিএস ক্যাডার, এগুলো সব পলিটিক্যাল ইনভলভমেন্ট, যার তরুণ আজকে অযোগ্য আর দুর্নীতি। আমার সাথে অনেককেই চাকরি দিচ্ছে মান্নান ভূঁইয়া, আমার বেজমেন্ট, আমার বাসার সামনেই, কয়েকটা বাসার পরেই আমার সাথে পড়তো, আমার বাসায় আসতো। নাম বলবো না। তাকে আমি জিজ্ঞেস করছিলাম, সে এখন প্রফেসর হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে, যে এডুকেশন শব্দটি কোত্থেকে আসছে এবং এর অর্থ কি। তখন সে পারে না, ডাইভার্ট করছে সায়েন্স আর্টস দিয়ে। তো এডুকেশন হচ্ছে অল এডুকেশন, সায়েন্স, আর্টস, কমার্স। তখন আমি তাকে বলে দিয়েছি যে এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে। ও পারে নাই কি করবে। এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে। এডুকেয়ার অর্থ হচ্ছে একজনকে ভেতর থেকে টেনে নিয়ে আসা, মানে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা। এটা আমার এসএম স্যারকেও জিজ্ঞেস করছিলাম, যে এখন মনে হয় লাইনে আছে টিএসএম স্যার আমার তো, যে এডুকেশন শব্দটি কোত্থেকে এসেছে এবং এর অর্থ। তো শিক্ষা প্রতিষ্ঠানে সিঁড়ি বেয়ে উপরে উঠলে শিক্ষিত হওয়া যায় না, তো সবাই শিক্ষিত হয়ে যেত। As for example, no knowledge without college. এডুকেশন, জ্ঞান কি করতে হয়? অর্জন করতে হয়, সাধনা করতে হয়।
সার্টিফিকেট অর্জন করলাম, ওইটা কিন্তু জ্ঞানী ব্যক্তি না। আপনি নকল করে করতে পারেন, অটো পাস করতে পারেন, কিনে আনতে পারেন সার্টিফিকেট, কিন্তু আপনি জ্ঞানী ব্যক্তি না। আপনার নলেজ অর্জন করতে হবে, সাধনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান সাধনা করতে হবে, তারপরে আপনি জ্ঞানী ব্যক্তি। আপনি নিজের সাথে নিজের প্রতারণা ছাড়া আর কিছু নাই, জাস্ট এ পিস এ পেপার সার্টিফিকেট। তো আরেকটা কথায় আসছি আমি, যে আমাদের ধর্ম এবং বর্ণ নিয়ে আমরা কি জন্মের আগে জানতাম কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করব? যে হিন্দু ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি নাকি খ্রিস্টান ফ্যামিলিতে আমরা জন্মগ্রহণ করব? যে যে ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করে ওই ধর্মের অনুসারী হতে পালন করতে হয়। আপনি হিন্দু ধর্মে জন্মাইলে আপনার হিন্দু ধর্ম, আপনি মুসলিম ধর্মে জন্মগ্রহণ করলে আপনার মুসলিম ধর্ম পালন করতে হয়, আপনি খ্রিস্টান ধর্মে ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে আপনার খ্রিস্টান ধর্ম পালন করতে হয়। তো ধর্মের পিছনে আমাদের কোনো হাত নেই। তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করারও আমাদের বোকামি ছাড়ার কিছু না। ঠিক তেমনি আমি এটাই বলতেছি, বর্ণ নিয়েও আপনি কি আগে জানতেন যে আপনি সাদা হয়ে জন্মাইবেন নাকি কালো হয়ে জন্মাবেন? আপনার হাত আছে? সৃষ্টিকর্তা আপনার সাদা করে বানাইছে না কালো করে বানাইছে, এটা আপনার কোনো হাত আছে? আপনার বর্ণের তো অত আপনার হাত নাই। একই পরিবারে, আমাদের পরিবারে আমার মা ছিলেন শ্যামবর্ণ, আমার বাবা ছিলেন সাদা বর্ণ। আমি তো মা বাবার আলাদা করে দেখিনি। এখানে যদি আমি বর্ণবাদ দুষ্ট হই তাহলে বাবা মারে কি করতে হবে আমাকে? এরকম আমার দাদার পরিবারও কেউ সাদা কেউ কালো। তো এর পিছনে তো আমাদের হাত নেই। সৃষ্টিকর্তা আমাদের তৈরি করেছেন। আল্লাহ ক্রিয়েটেড আস। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এন্ড আল্লাহ ইজ অলমাইটি, এবং আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। আমাদের কোনো হাত আছে? তো এইগুলো নিয়ে বাড়াবাড়ি করা মোটেও উচিত নয়। যেটা ভারতে হয় এবং বিভিন্ন দেশে বর্ণবাদ দুষ্ট হয় ধর্ম নিয়ে, এগুলো মূর্খের স্বর্গে বাস করে বলা। ধর্ম বর্ণ নিয়ে যারা বাড়াবাড়ি, আমার কাছে অপরাধী মুখ্য বিষয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বাহিরের এই কালো আর ধুলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। কালো আর ধুলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। বাইরে থেকে বোঝা যায় কে কালো আর ধুলো, কিন্তু ভেতরটা তো বোঝা যায় না। তো ভেতরটা আগে পরিষ্কার করুন, সমান রাঙা করুন। এগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা কি মহামূর্খ? শুধু মূর্খ নয়, তাদের ওই সম্বন্ধে ধ্যান জ্ঞানী নেই। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছে, আমাদের কোনো হাত আছে? তো ধর্ম বর্ণ নির্বিশেষে অপরাধী আমার কাছে মুখ্য বিষয়। এই হলো আমাদের দেশের বর্তমান অবস্থা। রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, যেটাই বলুন না, এর থেকে পরিত্রাণের একমাত্র পথই হচ্ছে, মুক্তির পথই হচ্ছে জ্ঞান অর্জন করা। Because education is the backbone of a nation. A nation cannot prosper without education. তো আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাই। গুড নাইট এভরিবডি। আল্লাহ হাফেজ।